আজ বিশ্ব পরিবেশ দিবস। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই দিনটা বিভিন্নভাবে পালন করে, কিন্তু সেটা এখন আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। কিন্তু বাস্তবে পরিবেশের অবস্থাটা কেমন সে বিষয়ে আজ আমরা কথা বলবো পরিবেশ কর্মী এবং নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক শ্রী নব দত্তের সঙ্গে। নবদা, 5 মিনিটে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। নবদা, আজ তো বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু আমাদের রাজ্যের পরিবেশ কেমন, এক কথায় যদি বলতে হয় তাহলে কি বলবেন? এমনি সারা দেশে সারা বিশ্ব জুড়েই, মানে আমাদের রাজ্য বলে কিছু নয়, এখন এই আপনার ক্লাইমেট চেঞ্জের ফলে, মানে এই আবহাওয়া পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের ফলে একটা সারা বিশ্ব জুড়েই একটা, বলতে পারেন, একটা দুর্যোগ চলছে, দুঃসহ চলছে, একটা, মানে আমি এটাকে বলি সভ্যতার সংকট তৈরি হয়েছে। ফলে এটা আমাদের রাজ্য বলে আলাদা কিছু নয়, কিন্তু হ্যাঁ, এক এক জায়গায় রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ভাবে উদ্যোগ, নাগরিকদের মধ্যে সচেতনতা, এগুলো কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও কম। যেমনি সারা ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যে অন্যান্য রাজ্যের একই অবস্থা, ভারতবর্ষের মধ্যে খুব যে অন্যান্য রাজ্যে যে পরিবেশগত তারা যে অন্যান্য সঠিকভাবে বা ইতিবাচক বা গঠনমূলক খুব কাজ করছে তা নয়, তবে কিছু ক্ষেত্রে হচ্ছে। যেমন আমি বিদ্যুতের ক্ষেত্রে বলতে পারি, বিকল্প বিদ্যুৎ বা অপ্রচলিত বিদ্যুৎ যেটাকে আমরা বলি, যেটাতে বায়ু বিদ্যুৎ, জল বিদ্যুৎ, মানে সোলার বিদ্যুৎ ইত্যাদি আছে, তার ধরুন উৎপাদন বা জেনারেশন যেটাকে বলি আমরা, সেটা অনেক বেশি। ভারতবর্ষের বহু রাজ্য কয়েক হাজার, সেখানে পশ্চিমবঙ্গে এখন কয়েকশো মেগাওয়াট। ফলে এগুলোতে ধরুন বিকল্প যে মানে পরিবেশ বান্ধব যে সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে, পরিবেশ বান্ধব উদ্যোগগুলো থাকাও দরকার। মানে আর কি, সেই উদ্যোগের খামতি আছে বটেই, আমাদের রাজ্যে একটু বেশি খামতি আছে। এবং সে শুধু খামতি বলবো না, এখানে কোনো রাজনৈতিক উদ্যোগ নেই, প্রশাসনিক উদ্যোগ তো নেই কার্যত। তার কারণ রাজনৈতিক উদ্যোগের অনুপস্থিতি। রাজনৈতিক উদ্যোগ বলতে আমি প্রশাসন, সরকারি ভাবে রাজনৈতিক যে উদ্যোগ, রাজনৈতিক প্রশাসন যেটা, সেটার কথাও বলছি। আবার যারা বিরোধীতে আছেন, যারা রাজনীতিকে, তাদের কাছেও বিষয়টা, পরিবেশটা একটা ওই বিবেকের বাণী দেওয়ার মতো। বিভিন্ন জায়গায় মিটিংয়ে মিছিলে কখনো কখনো পরিবেশ নিয়ে দু চার কথা বলার মতো সত্যিকারের সক্রিয় উদ্যোগের অভাব আছে তার মানে পশ্চিমবঙ্গে। ভালো, আপনি বলতে চাইছেন যে পরিবেশ নিয়ে রাজনৈতিক স্তরে কোনো সুচিন্তিত ভাবনা চিন্তা কেন্দ্র বা রাজ্য কোথাওই হয় না। না, দেখুন, রাজ্যের আমরা তো দেখুন প্রত্যেক বছর নির্বাচন, সে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন, সব নির্বাচনে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাই এবং প্রায় সব রাজনৈতিক দলকে নিয়ে আমরা 3-4 ঘন্টার মিটিং করি। এবং গত নির্বাচনগুলোতে দেখা গেছে 14-15টা যে পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল, কেন্দ্রীয় রাজ্যের শাসক দল সহ সব রাজনৈতিক দলের তাদের নেতারা, গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থেকেছেন, আলোচনা করেছেন এবং সবাই কম বেশি একই কথা বলেন যে হ্যাঁ, পরিবেশের ভয়াবহ পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমাদের একসাথে আমাদের কাজ করতে হবে, আমরা আগামী দিনে যাতে এই ব্যাপারটা করি ইত্যাদি ইত্যাদি বলেন। কিন্তু কার্যত তো পশ্চিমবঙ্গে ধরুন সাধারণভাবে পরিবেশ বান্ধব কাজকর্ম বলতে কিছু ঘোষণা আছে, পুরসভাগুলোর কিছু ঘোষণা আছে, রাজ্য সরকারের পরিবেশ দপ্তর বলে কিছু আছে। বলে কে পরিবেশ মন্ত্রী, আপনার এক কথায় কেউ বলতে পারবে না, মিউজিক্যাল চেয়ারে। এবং এখন যিনি পরিবেশ মন্ত্রী, তার তো পরিবেশ দপ্তরটা শুধু নয়, তার একাধিক দপ্তরের মধ্যে তার পরিবেশ দপ্তর, মানে ব্যাপারটা এরকম। মানে আদৌ পরিবেশ দপ্তরের কোনো ভূমিকাই নেই, শুধু শেষ আদায় করা ছাড়া কার্যত পরিবেশ দপ্তরটা কি করে কেউ জানে না। অথচ এত গুরুত্বপূর্ণ একটা দপ্তর, ওই পরিবেশ দপ্তরের কাজ কিছু কিছু ক্ষেত্রে পুরসভাগুলো করছে। আর পরিবেশ দপ্তরের সঙ্গে কথা বলতে গেলেই বলবেন তাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে ইত্যাদি, সব পাওয়ার তারা ডেলিগেট করে দিয়েছে। মানে যতগুলো আইনি ক্ষমতা, 12টা প্রধান আইন, যেটা পরিবেশ সংক্রান্ত আইন বলা হয়, যেটা কার্যকারিতা আছে এবং যার আপনার প্রয়োগকারী হিসেবে পলিউশন কন্ট্রোল বোর্ড বা পরিবেশ দপ্তর ইত্যাদি আছেন, বা পুরসভা আছেন ইত্যাদি,
যেগুলো আছে সেগুলোতে তারা বলেন, পরিবেশ দপ্তর আগেই বলে দেন সব পাওয়ার তারা, কখনো কোথাও পুলিশকে ডেলিগেট করেছে, কোথাও ফরেস্ট ডিপার্টমেন্টকে ডেলিগেট করেছে, কোথাও আপনার মাঝারি ও ক্ষুদ্র শিল্প উদ্যোগকে করেছে, মানে এরকম, মানে আর কি সবকটাই প্রায়, মানে আপনি সেই শব্দ দূষণ বলুন, গাছ কাটা বলুন, জলাশয়ে বোঝানো বলুন, আপনার যেগুলো প্রধান বিষয়, যেগুলো ক্রাইম, পরিবেশের পরিবেশ ক্রাইম, যেগুলোকে এনভায়রনমেন্টাল ক্রাইম বলে গণ্য করে তার জন্য শাস্তি দণ্ড বিধান আছে, সেইগুলো অব্দি এরা দায়িত্ব নিয়ে সব ছেড়ে দিয়েছে, হাতছাড়া করে। ফলে অভিযোগ জানাতে গেলে অভিযোগ কার কাছে জানাবো সেটাও একটু সমস্যা হয়ে গেছে। অভিযোগ জানাবার জায়গা, মানে এই জানাতে গেলে পরে সেই আপনার সবাই অন্তত পরিবেশ দপ্তরে খুঁজে বেড়ায়, কিন্তু পরিবেশ দপ্তরের কাছে গেলেই তাদের এক কথায় শুনতে হয়, সেটা শুধুমাত্র সব ব্যাপারেই শুনতে হয় যেগুলো পরিবেশের সাধারণভাবে অভিযোগ আসে সবচেয়ে বেশি, আমাদের বিষয় এটা নয়, সব জায়গাতে একই কথা, এটা আমাদের বিষয় নয়। ফলে পরিবেশ দপ্তর কখনো দেখাচ্ছে সেচ দপ্তরে যান, কখনো দেখাচ্ছে মৎস্য দপ্তরে যান, কখনো দেখাচ্ছে পুলিশ দপ্তরে পুলিশের কাছে যান, কখনো দেখাচ্ছে পুরসভার কাছে যান, ফলে নিজের অ্যাকচুয়ালি কি করে, শুধু শেষ আদায় করে। জলের ওয়াটার ট্যাক্স আছে, ওয়াটারের যে ওয়াটার সেস আছে, এই সমস্ত সেস আছে ইন্ডাস্ট্রির কাছ থেকে বিভিন্ন এনওসির জন্য বিভিন্ন সংস্থা, কোম্পানি এবং বিভিন্ন এরা নেয়, সেই শুধু আদায় করা, শেষ আদায় করা, কোটি কোটি টাকা শুধু শেষ আদায় করে, আর কি, আর তো কিছু নেই। কিন্তু আর 200-300 লোক নিয়ে একটা বিরাট বিল্ডিং করে কিছু প্রজেক্ট, কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু প্রজেক্ট আসছে, বিভিন্ন বিদেশি স্বদেশি প্রজেক্ট আছে, সেগুলো তারা কার্যকর করে, গবেষণা করে। ওই গবেষণায় আলটিমেটলি কি দাঁড়ায় আমি জানি না, বলতে পারবো না, মানে এটা আমাদের মতো লোকেদের পক্ষে বোঝা খুব দুষ্কর। নবদা, আজকের দিনের পরিবেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি প্লাস্টিক? না, আজকের দিনের বলে নয়, এটা দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্লাস্টিক দূষণটা সারা বিশ্ব জুড়েই মানে ভয়ঙ্কর একটা সংকট তৈরি করেছে, মানব সভ্যতার পক্ষেই সংকট তৈরি হয়েছে। সেই জন্যই রাষ্ট্রসংঘ এই অল্প সময়ের মধ্যে 2018 সালে, 2023 সালে এবং 2025 সালের 5ই জুন, এই 3টে বছরের 5ই জুন পরিবেশ দিবসটাকে থিম হিসেবে প্লাস্টিক দূষণের নির্মূল বা অবসান তারা থিম করেছেন। কেন করেছেন তার পেছনে নিশ্চয়ই তো গুরুত্ব আছে বলেই করেছেন, এবং এই গুরুত্বটা সারা বিশ্ব জুড়েই 150টা কান্ট্রি আছে যারা এই, প্রায় আরো একটু বেশি, 150-ও বেশি হবে, এই 150টা কান্ট্রি এই থিমটাকে নিয়ে তারা সারা বিশ্ব জুড়েই আজকে ধরুন এটার জন্য তারা কাজ করবেন, সচেতনতা মানুষের মধ্যে, এটাকে রক্ষা করা, যাতে প্লাস্টিকটাকে আপনার পুরোপুরি নির্মূল করা যায়। প্লাস্টিক মানে বিশেষ করে এখন মুশকিলটা কি, যে প্লাস্টিক নির্মূল বলতে নিশ্চয়ই প্লাস্টিক তো সবই, প্লাস্টিককে রিপ্লেস করা খুব কঠিন। এখানে প্লাস্টিক বলতে সাধারণভাবে যে প্লাস্টিক রিসাইকেল হয় না, যে প্লাস্টিক রিইউজ হয় না, যে প্লাস্টিকের এই যে ব্যবহারগুলো নেই, পুনর্ব্যবহার নেই, তাকে আপনার তার ক্ষয় নেই, ইত্যাদি ইত্যাদি, যেভাবে প্লাস্টিক গুলোকে, অর্থাৎ একবার ব্যবহার করে যে প্লাস্টিকটাকে আমরা ফেলে দিই, আমাদের সংকটের জায়গাটা হচ্ছে সেইটা, মানে আবর্জনা, যে মোট আবর্জনা যেটাকে আমরা সলিড ওয়েস্ট বলি, এই সলিড ওয়েস্টের মধ্যে ওয়েস্টের যে ভাগ আছে, 5টা-6টা ভাগ আছে, তার মধ্যে সলিড ওয়েস্ট যে ভাগটা, যেটাকে আমরা মিউনিসিপাল ওয়েস্ট, মানে বাড়ি বাড়ি থেকে যেটা, মানে কঠিন বর্জ্য বা তরল বর্জ্য, এই কঠিন বর্জ্য যেটা, সেই ভাগে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে প্লাস্টিক, 40% মতো প্লাস্টিক আবর্জনা থাকে। এই যে আবর্জনাটা, যেটা ধরুন এই পেট বোতল থেকে, জলের বোতল থেকে শুরু করে, মুড়ির ঠোঙা থেকে শুরু করে, আপনার পান মশলার স্যাচেট থেকে শুরু করে, গুটকার এর থেকে শুরু করে, সমস্ত যত ধরনের প্যাকেজিং আছে, এই প্যাকেজিং গুলো একটা বড় ক্রাইসিস। এখন ধরুন এই জন্য 2022 সালে ভারত সরকার, যখন 2022 সালে তারা 2018 সালে ভারতবর্ষ যখন থিম কান্ট্রি হলেন, তখন স্বাভাবিকভাবে ভারত সরকার একটা নির্দিষ্টভাবে একটা ঘোষণা করলেন এবং শপথ নিলেন যে 2022 সালের মধ্যে আমরা প্লাস্টিককে পুরো ওয়ান টাইম ইউজ, যেটাকে মানে একবার ব্যবহার করে যে প্লাস্টিক ফেলে দেওয়া হয়, সেটাকে আমরা একবারে চিরতরে নির্মূল করব এবং সেটা আমরা বন্ধ করব, একেবারে জিরো করব। তার জন্য তারা কিছু 2022 সালে 23 সালে তারা কতগুলো আইন আনলেন। আইনের মধ্যে প্রধান ছিল যে 120 মাইক্রনের নিচে 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 120 মাইক্রনের নিচে সমস্ত প্লাস্টিকের উৎপাদন, প্লাস্টিকের বহন
প্লাস্টিকের আপনার আপনার মানে ব্যবহার এবং প্লাস্টিকের বিক্রয়, এই সবকটাকে তারা নিষিদ্ধ ঘোষণা করলেন। এবং এই যে ব্র্যান্ড গুলো, যারা ধরুন এইসব বড় বড় কোম্পানি, কর্পোরেট সংস্থা বা বিভিন্ন ম্যানুফ্যাকচারার যারা উৎপাদনের প্যাকেজিং এর ক্ষেত্রে প্লাস্টিক ইউজ করেন, প্লাস্টিকের মোড়কে খাবার দেন, প্লাস্টিকের মোড়কে বিভিন্ন জিনিস বেচেন, চাল ডাল তেল নুন থেকে শুরু করে বেচেন, তাদেরকেই আলাদা করে পারমিশন নেবেন এবং তারা অনুমোদন সাপেক্ষে তাদের দায়িত্ব থাকবে যে এই প্লাস্টিক গুলো তাদের যেগুলো ব্যবহার্য জিনিস তারা ব্যবহার, এবারে তাদের যাচ্ছে, তারা যেটাকে মোড়ক হিসেবে ব্যবহার করছে, প্যাকেট হিসেবে দিচ্ছেন, সেগুলো তারা সংগ্রহ করবেন এবং বিনষ্ট করার কাজটা তারা নেবেন। এইটা তাদেরই দায়িত্ব। কিন্তু এটা বাংলায় কেন, পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে কোথাওই এইটা কোনো ব্র্যান্ড কোম্পানি বা ব্র্যান্ড নয়, নন ব্র্যান্ড বলুন যাই বলুন, ম্যানুফ্যাকচারাররা নিচ্ছে না। বা ম্যানুফ্যাকচারাররা এটা তো না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, যথেষ্ট পরিমাণ অর্থদণ্ড ব্যবস্থা, এবং ব্যবস্থার মধ্যে যেমনি জরিমানা আছে, জেলও আছে। কিন্তু এগুলোর কোনোটাই হচ্ছে না। 120 মাইক্রনের নিচে প্লাস্টিক যদি জিরো এতে হয়, তাহলে যদি সত্যি সত্যি 120 মাইক্রনের নিচে নিষিদ্ধ করার কথা আইনত বলে থাকেন, আইন যদি হয়ে থাকে, এবং সেটা হয়েছে, এবং সেটার প্রচারও করেন বিভিন্ন কাগজে কলমে, সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, পুরসভা, পঞ্চায়েত প্রচারও করেন, তারা বাজারে বাজারে তারা বড় বড় ব্যানার, হোর্ডিং লাগান। কিন্তু বাস্তবটা কি? বাস্তব হচ্ছে যে এই যে প্রথম 1 নম্বরে হচ্ছে আপনার উৎপাদন বন্ধ, 2 নম্বরে হচ্ছে তাকে উৎপাদিত জিনিসটাকে, যে পণ্যটাকে যে নিয়ে যাবে, তার বহন বা পরিবহনটা বন্ধ, 3 নম্বর হচ্ছে সেটা বিক্রয়ের বন্ধ, 4 নম্বরে হচ্ছে ব্যবহার বন্ধ। অর্থাৎ আমি বাজারে গিয়ে এই জিনিসটা নিয়ে আসছি, এটা ইউজার হিসেবে আমাকে এইটার জায়গাটাতে আমার উপরেও দণ্ড আছে। প্রশ্ন হচ্ছে যে এই অপরাধগুলোর 4টে প্রথম যে উৎস, এই 3টে পর্ব কিন্তু কোনো জায়গায় প্রশাসন দেখছে না। আজকে ধরুন প্রায় 1000-1200 মতো ফ্যাক্টরি আছে যেখানে এই ওয়ান টাইম ইউজ প্লাস্টিক তৈরি হয়। একটা জায়গাতেও তারা কি আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়ে সেগুলো বন্ধ করেছেন? বন্ধ নেই। ফলে সাধারণ মানুষের প্রশ্ন আছে, যদি আপনি এই আজকের পরিবেশ দিবসে যেহেতু প্লাস্টিকটাকে থিম করা হয়েছে সারা বিশ্ব জুড়ে, এবং বাংলাতেও স্বাভাবিকভাবে প্লাস্টিক দূষণটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে এই কারণে যে প্লাস্টিকটা নদী, নালা, পুকুর থেকে শুরু করে সর্বত্র আপনার একটা বিরাট পরিমাণ বোঝা, কারণ সেটা যেহেতু আপনার রিইউজ হচ্ছে না, অল্প সংখ্যক কিছু রিইউজ হচ্ছে, বেশিরভাগই আর রিসাইকেল হচ্ছে না, এবং সেটাকে সংগ্রহ করার কোনো পরিকাঠামো সরকারি পর্যায়ে নেই। বেসরকারি পর্যায়ে কিছু সংগ্রহের পরিকাঠামো আছে, তারা নিজেদের মতো করে করেছে, যাদেরকে আমরা ওয়েস্ট পিকার বা র্যাক পিকার বলি। আপনি দেখবেন এই যে জলের বোতল, আপনি সে রেলেই বলুন, অথবা রাস্তায় বলুন, অথবা ডাস্টবিনে বলুন, যেখানেই ফেলুন না কেন, আপনি দেখবেন সেটা পড়ে থাকে না, কেননা সেটা বিক্রি হয়। সেটা ওই ওয়েস্ট পিকাররা তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা কিলো দরে বিক্রি করে। বাকি প্লাস্টিক, যেটা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক, সেটার খুব একটা বাজার এবং সংগ্রহ করার প্রক্রিয়াও সংগঠিত ভাবে কিছু নেই, রাজ্য সরকারি ভাবে নেই, পুরসভাগত ভাবে। কি পুরসভার যে সিস্টেম আছে আবর্জনার ব্যবস্থাপনায় যে আছে, সলিড ওয়েস্ট তোলার সাধারণ ব্যবহার আছে, সেটাই। এবারে মুশকিলটা হচ্ছে যে ওইখানে প্লাস্টিকটাকে যদি সোর্সেই আপনি আলাদা করতে না পারেন, সলিড ওয়েস্টের মধ্যেও যে ভাগ আছে সেটা যদি ভাগ না করতে পারি আমরা, তাহলে গোটা ওয়েস্টের মধ্যে প্লাস্টিকটা থেকে গোটা ওয়েস্টের ব্যবহারটা রিইউজ করা বা রিসাইকেল করার সমস্যা হয়ে যাচ্ছে। এবং আবর্জনা, আমরা তাই জন্য বলছি শুধু প্লাস্টিকের কথা বলে হবে না, আবর্জনা নবদা, এই প্লাস্টিক বর্জনের ক্ষেত্রে নাগরিক সচেতনতার তো খুব বেশি করে প্রয়োজন আছে। সেটা কি কিছুটা এগিয়েছে? মানুষ কি সচেতন হয়েছে? না, দেখুন, মানুষ সচেতন হয়েছে হয়নি এটার মধ্যে অনেক বিতর্ক আছে। অর্থাৎ সচেতন, যেমন আমরা বলুন 10,000 প্রায় চটের থলে 10 টাকা দিয়ে বাজারে বাজারে সকালবেলা গিয়ে বসে চেঁচিয়ে বলেছি, প্রচার করেছি, মানুষকে 10 টাকা দিয়ে একটা করে চটের ব্যাগ দিয়েছি, যেটা 40-50 টাকা লেগেছে, ভর্তুকি দিয়ে মানুষের কাছ থেকে দান অনুদান নিয়ে সেগুলো তৈরি করে বিলি করেছি। আর অনেকে করছে, এখনো চলছে, এখনো অনেক জায়গায় আপনার বিভিন্ন মেশিন বাজারে লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে আপনার টাকা দিলে ভেতর একটা আপনার 5 টাকা বা 10 টাকা দিলে একটা ব্যাগ পেয়ে যাবেন, কাপড়ের ব্যাগ পেয়ে যাবেন। এরকম মেশিন মালদাতে চালু হচ্ছে, অনেক জায়গাতেই বালুরঘাটে চালু হচ্ছে, এরকম জায়গায় চালু হয়েছে বা হচ্ছে। প্রশ্নটা আবার পুরসভা করছে, বিভিন্ন জায়গায় সব
আপনার এরকম মেশিন বসানো হচ্ছে। প্রশ্নটা সেটা নয়, বিকল্প আপনার এই যে উত্তরটা হচ্ছে যে প্লাস্টিকের এই জায়গায় আপনাকে অনেক রকম ভাবে এটাকে ভাবতে হবে। মানুষ সচেতন, কিন্তু আমি যদি বলি প্রত্যেককে দেখুন, আমরা যখন সচেতন ভাবে বাড়ি থেকে বেরোই তখন আমাদের ব্যাগের ভিতরে আমাদের একটা করে কাপড়ের ব্যাগ থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যখন বাজার করতে যাচ্ছি সেই সময়কালটা আমার বাপ ঠাকুর দাদার আমলের অনেক উদাহরণ দেন। এই উদাহরণটা ঠিক আজকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আজকের মতো এরকম ব্র্যান্ডেড প্যাকেট মাল প্যাকেজিং করা মেয়ে আমরা কিনতাম না। ধরুন আপনাকে বলা হচ্ছে যে এটা ঠিক আছে, আমি দাদা কিছু একটু পেছিয়ে যান, একটু পেছিয়ে যান, ইয়েটা ফ্রেমটা কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ, জিনিস এটা আছে যেগুলো আমরা ধরুন আমরা কাগজের ঠোঙায় নিতে পারি। মাছ কি করে নেবো? আগেকার দিনে রেগুলার সকালবেলা বাজার ব্যাগ হাতে বাজারে যাওয়া হতো, এবং ঠাকুর দাদার আমলে আমরা ছোট বয়সে সেই বাজার থেকে রোজকার মাছটা রোজ কিনে আনতাম, বাড়িতে এসে কাটা হতো, ধোয়া হতো ইত্যাদি। এখন 4-5 দিনের মাছ, 2-3 দিনের মাছ একসঙ্গে কেনা হচ্ছে এবং যথারীতি সেইটা প্লাস্টিকে করে দিচ্ছে, এবং যথারীতি সেগুলো কেটে নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো বিভিন্ন ভাবে থাকছে, সেটা বাড়িতে নিয়ে এসে আমাকে ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে ইত্যাদি। তো স্বাভাবিক এইখানে প্লাস্টিক মানে আমাদের অনেক সময় প্রয়োজনীয় জায়গায় বিকল্পের অভাব আছে, এবং কি বিকল্প সেটা আমি নিজেও খুব একটা সব জায়গায় বিকল্প যে এরকম পাওয়া যাবে এটা আমার মনে হয় না। যেমন ধরুন এই যে মুড়ি, হঠাৎ করে দেখুন বাজারে যে মুড়ি চিড়ে চানাচুর তো বাদ দিন, আগে অনেকদিন থেকেই চলছিল, বিভিন্ন মুড়ি চিড়ে থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের স্ন্যাক্স এর আইটেম সব প্লাস্টিক হয়ে গেছে, এবং সব জায়গাতেই এই প্লাস্টিক গুলো হচ্ছে ওয়ান টাইম, অর্থাৎ এগুলো এক তো হচ্ছে 120 মাইক্রনের নিচে, দুই তো হচ্ছে এগুলো সব ওয়ান টাইম ইউজ, অর্থাৎ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হচ্ছে। ফলে এইগুলোর ক্ষেত্রে কি হবে? আইন স্পষ্ট বলেছে, সেটা আমি আগে বললাম যে এদেরকে কোম্পানিগুলোকে নিয়ে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেগুলো তারা করছেন না বা করানোর কোনো পরিকাঠামো নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় টোটাল আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে যদি সরকার বিবেচনা করতেন এবং ভাবনা চিন্তা করতেন, এবং সেই আবর্জনাটা একটা বিরাট রূপ পাচ্ছে, সেটাকে কিভাবে কমানো যায়, নিশ্চয়ই এই যে মানুষকে সচেতন করলে, মানুষের ব্যবহার একটু কমালে, যদি মানে আপনি বলছেন যে শুধু প্রচার করলে হবে না, মানুষের কাছে বিকল্পটা পৌঁছে দিতে হবে এবং সেই দায়িত্ব সরকারকেই নিতে হবে, তবে দেখুন গিয়ে কতগুলো জিনিস আছে না, সেখানে কিন্তু প্রাতিষ্ঠানিক কতগুলো ব্যবহারের প্রশ্ন আছে, সেখানে পরিকাঠামোর ব্যাপার আছে, সেখানে ব্যক্তিগত কোনো ভূমিকা থাকে না। এই ব্যক্তির কোনো ভূমিকা থাকে না, প্রাতিষ্ঠানিক। তাহলে আপনাকে দণ্ডের বিধানটা আইনে রইল কেন? আইনে যখন দণ্ডের বিধান আছে, আইনে যখন উৎপাদন বন্ধের বিধান আছে, আইনে যখন রপ্তানি একটু পেছিয়ে যান। আমদানি হ্যাঁ, রপ্তানির বিধান আছে, তাহলে সেইগুলো কার্যকর করছেন না কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো আমার আছে যে আপনার সহজ রাস্তা যেটা, যে এই যে ফ্যাক্টরি গুলো যেখানে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক তৈরি হয় সেগুলোকে বন্ধ করা হচ্ছে না কেন? এটা তো আইনের বিধান, এবং আইনের বিধানটাকে মেনে আজকে বলছি সচেতন, মানুষ সচেতন হবে, মানুষকে সচেতন করছি। একদম লাস্ট এন্ডে যেটা সহজ কাজ, ছুড়ে দেওয়া, জনগণের ওপর সব দায়িত্বটা দিয়ে দেওয়া, নাগরিকের কাছে সব দায়িত্বটা দিয়ে দেওয়া। আরে নাগরিকের দায়িত্ব সব যদি থাকে, তাহলে আইন তো নাগরিক নিজের হাতে নিতে পারবে না। কোনো মানুষ তার নিজের হাতে আইনের ব্যবহার করতে পারবে না, তারপর আইন তাকে এই ক্ষমতা দেয়নি। কোন সভ্য সমাজে, কোন গণতান্ত্রিক সমাজে আইনের এই বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষমতা কোনো নাগরিককে দেয়া হয়নি। তার ফলে নাগরিক সচেতন হলো, সচেতন হয়ে কি করবে? সে নিজের ব্যবহারটা কমাবে। সে কমালো, তাতে কতটুকু কমবে? ধরলাম কিছুটা কমবে, নিশ্চয়ই কমবে, 100 বার কমবে। কিন্তু যদি সত্যিকারের প্লাস্টিকের সবটা মিলিয়ে যদি একটা আপনার কার্যকারিতা করতে হয়, যে কথাটা বলা হয়েছে যে 2022 সালে সারা দেশে জিরো প্লাস্টিক করে দেওয়া হবে, শূন্য করে দেওয়া হবে, বা এবারে যেটা বলা হচ্ছে সেটা যদি করা হয়, তাহলে তার জন্য সরকারকেও এই তার যে পদগুলো আছে, আজকে বাজারেতে বড় বড় করে তারা হোর্ডিং লাগাচ্ছে, জরিমানা করার কথা বলছেন, কিন্তু তারা কি জরিমানা করছেন না? কেন জরিমানা করছেন না? দেখুন পরিবেশটা না কোনোদিনই, পরিবেশের আইনগুলো কিন্তু হচ্ছে যে পরিবেশের আইন ভাঙলে সেটাকে অপরাধ এবং অপরাধী বলে, ভাঙছেন অপরাধী বলে গণ্য করে। কিন্তু আমাদের দেশের এখনো পর্যন্ত, আমাদের রাজ্যের, আমাদের ব্যবস্থার একটা দোষ হচ্ছে, একটা পকেট মার যখন তাকে পিক পকেট করবে, জনগণ তাকে অপরাধী মনে করে, নিশ্চয়ই সঠিকভাবেই মনে করে যেটা একটা ক্রাইম এবং অপরাধ করেছে। পুলিশের কাছে গেলে পুলিশ সেটাকে অপরাধ মনে করে।
কিন্তু আমি যদি একটা প্লাস্টিকে, এইটাও অপরাধ, এটাও একটা পরিবেশগত অপরাধ, যেহেতু আমি বলছি না, আইন বলছে যে পরিবেশের এটা অপরাধ, এবং অপরাধ বলেই সেখানে দণ্ডের বিধান আছে, সেখানে অর্থকড়ি আছে, জেল আছে, জরিমানা আছে, সবই আছে, এবং সেটা পকেট মারকে ধরলে যে শাস্তি আছে তার থেকে বেশি শাস্তি আছে। সমস্যাটা হলো যে পরিবেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের সমাজও মনে করে না, এবং রাজনৈতিক সমাজ যেটা আছে, আমি সবচেয়ে গুরুত্ব দিই সিভিল সোসাইটি এবং রাজনৈতিক সমাজকে, যেটা বাংলায় খুব গর্বের সঙ্গে আলোচনা করা হয়, যে নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, পাশাপাশি পলিটিক্যাল সোসাইটি। যেটা পলিটিক্যাল পার্টি, এটা শুধুমাত্র স্টেটের শুধু রুলিং পার্টির গল্প নয়, এর সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে তার সমস্ত পলিটিক্যাল পার্টি। তারা তাদের নিজেদের অনুষ্ঠানগুলোতে প্লাস্টিক বন্ধ করেন কেন? তারা নিজেদের অনুষ্ঠানগুলোয় ফ্লেক্স ব্যবহার বন্ধ করেননি কেন? আজকে আমরা ছোট ছোট সংস্কার, আমরা কাগজের ব্যবহার পুরনো অবস্থায় ফিরে গেছি, আমরা কাপড় অনেক কষ্ট করে হলো কাপড়ের ব্যানারে ফিরে গেছি, আমরা সাধারণভাবে চেষ্টা করি আমাদের কর্মসূচিগুলোতে কাপড়ের ব্যানার করা, কাগজের ব্যানার করা। আমরা চেষ্টা করছি এভাবে পুরনো অবস্থায় ফিরে যেতে, হাতে লেখা, কাপড়ের ওপর হাতে লেখা বা কাগজ দিয়ে লেখা লিখে আমাদের মিছিল মিটিং গুলো করতে, বা আমাদের সেমিনার ওয়ার্কশপ গুলো করতে। কেন রাজনৈতিক দলগুলো এটা করেন না? তাহলে রাস্তাঘাটে এত হোর্ডিং, প্লাস্টিকের এত ফ্লেক্সের এত ব্যবহার কেন? এই ফ্লেক্স, এই ফ্লেক্স গুলো, এটা তো একটা সমস্যা। এই ফ্লেক্সটা বেশি বিপুল পরিমাণে যে ফ্লেক্স প্রতিদিন আপনার তৈরি হচ্ছে, প্রচুর প্রচুর সহজ শব্দ, এটা যে সবচেয়ে সহজে তৈরি হয়, সহজে তো সব জিনিসই হয়। আপনি আচরি ধর্ম অন্যকে শেখাও। যদি একটা রাজনৈতিক সমাজ, যদি একটা নাগরিকদের, সাধারণ নাগরিকদেরকে আপনি বলছেন সচেতন হতে, আর একটা রাজনৈতিক সমাজ, রাজনৈতিক ভাবে যারা সচেতন, যারা প্রতিদিন এই বিভিন্ন ধরনের অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, বা তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিদিন আপনার সঠিকভাবেই বলছেন, তারা যদি এগিয়ে না আসে তাহলে এটাকে নির্মূল করা খুব কঠিন। নবাদা, তাহলে আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে যদি এক কথায় বলতে বলা হয়, তাহলে আপনার বার্তা কি হবে? না, আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা এই কথাই বলছি যে আপনার মানুষের মধ্যে না পরিবেশ নিয়ে একটা ধারণা হচ্ছে যে পরিবেশের প্রথমত অপরাধ নয়, আর পরিবেশের ক্ষেত্রে কিছু বীর তারা খুঁজে বেড়াচ্ছেন। নাগরিক সমাজের কিছু অরণ্য দেব বীর থাকবেন, রাত বিরেতে সকাল থেকে তাকে ফোন করা হবে, অমুক জায়গায় মাইক বাজছে, দূরে আমরা বলেছি প্রশাসন কিছু করছে না, আপনি একটু দেখুন। আমরা যাব বিচার ব্যবস্থার কাছে দৌড়ে যাব, আমরা মানুষের কাছে দৌড়ে যাব, প্রশাসনের কাছে দৌড়ে যাব। অসহায়ত্ব এইখানে যে অর্ডার গুলো দেবে প্রশাসন, অর্ডার দেবে বা বিচার ব্যবস্থা অর্ডার দেবেন, কোর্ট দেবেন অর্ডার, সে অর্ডার ইমপ্লিমেন্ট হবে না। হাজার হাজার টাকা খরচা করে এইসব অর্ডার গুলো তৈরি করা হচ্ছে, সেই অর্ডার ইমপ্লিমেন্ট হচ্ছে না, এবং সেই অর্ডার ইমপ্লিমেন্ট না হলে আবার তারা ব্যবস্থার কথা বলছেন, কিছুই হচ্ছে না। ফলে এইটা হচ্ছে একটা সাধারণ সামাজিক দৃষ্টিভঙ্গি, এটা পাল্টাতে হবে, এটা পাল্টাতে হবে। নাগরিক সমাজকে এটা বুঝতে হবে যে পরিবেশটার ক্ষেত্রে ভায়োলেশনটা হচ্ছে একটা অপরাধ, অন্য আর 5টা অপরাধের থেকে কোনো অংশে সেই অপরাধটা কম নয়, এটা প্রশাসনকেও বুঝতে হবে। তার জন্য ব্যবস্থা নিতে হবে, সেটা জলাশয় বোঝানো, সেটা গাছ কাটা, সেটা ডিজে বাজানো, এবং সেটা অবশ্যই আপনার প্লাস্টিক মতো যে সমস্ত, এবং আবর্জনা ব্যবস্থাপনা। সরকার আবর্জনা ব্যবস্থাপনা হলে কি, একটা সরকার পরিবেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি বোঝা যায় যে পরিবেশ বান্ধব ট্রাম সে বন্ধ করে দিচ্ছে। এটা তো বোঝা যায় যে একটা সরকারের দৃষ্টিভঙ্গি কি। একটা সরকারের দৃষ্টিভঙ্গি বোঝা যায় যে বিদ্যুতের ক্ষেত্রে তাপ বিদ্যুৎ উৎপাদন করে আরো 300 বছর 100 বছরের গল্প শোনাচ্ছে, সঠিকভাবেই না ঠিকভাবে আমি তার মধ্যে বিতর্কে যাচ্ছি না। কিন্তু সোলারের মতো, জলবিদ্যুৎ থেকে শুরু করে সোলারের যে অপ্রচলিত বিদ্যুৎ, যেগুলো আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সভ্যতার এই সংকটে আমাদের বিকল্প, সেগুলোর জন্য কি উদ্যোগ পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সর্বাধিক পিছিয়ে থাকে, সর্বাধিক পিছিয়ে থাকে পশ্চিমবঙ্গ সেখানে, যেখানে রাজস্থান থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য হাজার হাজার, 10,000, 15,000, 20,000 মেগাওয়াট উৎপাদন করছেন, সেখানে পশ্চিমবঙ্গ 200-300 মেগাওয়াট উৎপাদন করছেন না। ফলে এই যে দৃষ্টিভঙ্গি, পরিবেশের প্রতি দৃষ্টিভঙ্গি, গাছ লাগান, গাছ বাঁচান। আমি যখন গাছ লাগাতে বলছি, আমরা যখন আজকে প্রচুর পরিমাণে গাছ লাগাচ্ছি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গাছ লাগাচ্ছে, এটা একটা ভালো দিক হয়েছে যে পরিবেশ দিবসকে উৎসব বিবেচনা করে বিভিন্ন জায়গায় গাছ পোতা হচ্ছে, গাছ লাগানো হচ্ছে, ভালো কথা। কিন্তু আমার বক্তব্য যে ভিন্ন, যখন গাছ কাটা হচ্ছে হাজারে হাজারে, শয়ে শয়ে গাছ কাটছেন, কে কাটছে? ব্যক্তিগত উদ্যোগে গাছ কাটা কম হয়, সেটা 2-1টা জায়গায় হয়, সেটা আপত্তিকর, বন্ধ করে। প্রতিষ্ঠানগুলো করে, রেল করে, বিভিন্ন জায়গায় রাজ্য সরকার করে, বিভিন্ন জায়গায় কর্পোরেশন, পুরসভাগুলো করছে।
প্রশাসনিক উদ্যোগে পঞ্চায়েত করছে, সেখানে যখন গাছ কাটা হচ্ছে তো কোন নাগরিকের সঙ্গে আলোচনা করে এটা করা হচ্ছে তারা বিবেচনা করছেন নাকি? তারা মনে করছেন যে এটা আমাদের দায়িত্ব। তা গাছ লাগানোটা আমার দায়িত্ব, সাধারণ নাগরিক করবেন এগিয়ে গিয়ে গাছ লাগাবেন। হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের স্কুল থেকে নিয়ে গিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে সব গাছ বাঁচান গাছ বাঁচান, ভারী কথা, সুন্দর কথা। আর গাছটাকে কাটার সময় আমার কথা মনে পড়ে না, বাইপাসে অভিষিক্তার সামনে 57টা গাছ বুস্টার স্টেশন করা হবে নাম করে গাছটাকে কেটে দিল। পরবর্তীকালে মেয়র বললেন এটা কাউন্সিলর, ওখানকার লোকাল কাউন্সিলরের নির্দেশ। আর এই যখন আমরা বললাম তার অনুমতি আছে, অনুমতি নিতে হবে, গাছ কাটার তো অনুমতি নিয়ম আছে, আইন আছে, ডিএফওর কাছ থেকে নিতে হবে, ফরেস্টের কাছ থেকে নিতে হবে, কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তর থেকে নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো কোনো অনুমতি, মেয়র যখন বললেন এটা খুবই খারাপ কাজ হয়েছে, মেয়রের বিবৃতি হচ্ছে শুনে বললেন, এটা খুবই মিডিয়ার মাধ্যমে শুনলেন, শুনে বললেন না এটা খুব খারাপ কাজ হয়েছে, এটাকে আমরা সমর্থন করি না। সমস্যাটা কি? ওই 57টা গাছ যেটা কেটে ফেললেন, আপনি চাইলেও তো এই 57টা গাছ আবার ফিরিয়ে আনতে পারবেন না। সমস্যাটা হচ্ছে এটা দৃষ্টিভঙ্গি। আমি আবারও বলছি, শাসকের দৃষ্টিভঙ্গি পরিবেশের প্রতি অনুকূল নয়। গবেষণা করার জন্য কিছু মানুষকে তারা ধরে নিয়ে আসতে পারেন, কিছু জিনিসকে প্রজেক্ট করতে পারেন, কিছু বিশেষজ্ঞকে হাজার হাজার টাকা দিয়ে বা না দিয়ে তাদের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারেন এবং সেই জ্ঞান তারা মাঠে ময়দানে দিতে পারে। কিন্তু বাস্তব অবস্থায় তাদের যেখানে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে তারা কোথাও পরিবেশকে বাঁচানোর উদ্যোগ নিচ্ছেন না। এটা হচ্ছে সাধারণ। ওই জন্যই আমরা বলেছি গত পরশু দিনকে, এবং এটা আমাদের দীর্ঘ 14 বছর ধরে আমরা অসহায়ত্ব অনুভব করি। 14 বছর ধরে আমরা এই কাজটা করার মধ্য দিয়ে এবারের আমাদের বক্তব্য পরিষ্কার যে জনগণকে, নিজেকেই, নাগরিককে আইন সংরক্ষণের জন্য, আইন রক্ষা করার জন্য তাদেরই জোটবদ্ধ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবেই প্রকৃতি পরিবেশ বাঁচবে, তা নইলে বাঁচার কোনো জায়গা নেই। নবদা, আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আবার আমরা অন্য বিষয়ে কথা বলবো। অবশ্যই, ধন্যবাদ।